আগের চুক্তির পরে এই চুক্তির ধারাবাহিকতা, আরও চুক্তির কথা শোনা যাচ্ছে, আসলে কি হচ্ছে? ধারাবাহিকতার একজন আছেন খলিলুর রহমান, তিনি এসব চুক্তির সাথে জড়িত। না, ব্যাপারটা হচ্ছে যে এই আমেরিকানরাও বলছে যে তারা এই চুক্তি সই করার আগে বা এই চুক্তি সই হওয়ার আগে তারাই সরকারের ভেতরে এবং বাইরে সবার সাথে আলোচনা করেছে, এটা আমেরিকানরা দাবি করছে। আমি আজকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে ইন্টারভিউ করেছি, 16 জানুয়ারি তারা মিটিং করেছে। সো এটা এখন সেই জন্যই সম্ভবত সংসদে এইটা নিয়ে কোনো উচ্চবাচ্য হচ্ছে না, সরকারও কিছু বলছে না, আর বিরোধী দল, যেটাকে আমি কোনো বিরোধী দলই মনে করি না, বাট তারা অফিসিয়ালি বিরোধী দল, তারা কিছুই কোনো প্রশ্ন তুলছে না সরকারকে, তারা কোনো চাপের মধ্যেই ফেলছে না যে আমাদেরকে একটু ব্যাখ্যা করুন, কারণ সম্ভবত যেটা আমেরিকানরা বলছে যে তারা জানতেন যে কী চুক্তি হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে। তো এখন যারা এই ক্ষমতার বলয়ের বাইরে ছিল, বামপন্থী এবং অন্যান্যরা, সুশীল সমাজ, তারাই বেশি কিন্তু সোচ্চার এই চুক্তির এগেন্সে। আর বিশেষ করে যারা অর্থনীতিবিদ, তারা চুক্তির বিভিন্ন ধারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং মনে করছেন যে এই চুক্তির ধারাগুলো বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে। আমেরিকা বেসিক্যালি চাপিয়ে দিচ্ছে শুধু বাংলাদেশ না, অন্যান্য অনেক দেশের সাথেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, একই ধরনের চুক্তি যে তোমার উপর আমি 19% ট্যারিফ ইম্পোজ করব, তুমি আমার কাছ থেকে এত বিলিয়ন ডলারের মালামাল কিনবা, প্লেন কিনবে, জ্বালানি কিনবে, যা কিনতে চাও, যা তুমি অন্য লোকের কাছ থেকে কিনতে আগে আমার কাছ থেকে কিনবে এখন, আর আমি তোমাকে কিছু ছাড় দিব। হ্যাঁ, তো এইটা এখন মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ কি এই চাপ মোকাবেলা করার মতো অবস্থানে ছিল? না, কেউ, মানে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তারা সেই অবস্থানে নাই, বাংলাদেশ কোথায়? কাজেই এই চুক্তি যে সরকার করেছে সেটা আমার মনে হয় না যে এটা এত বড় ডিজাস্টার, কিন্তু অন্তর্বর্তী সরকার এই চুক্তিটা না করলেই পারতেন। তাদের উচিত ছিল 3 দিন পরে নির্বাচন হচ্ছে, নতুন সরকার আসবে, আলোচনা হলেও তাদের হাতেই ছেড়ে দেওয়া এবং একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চুক্তিটা করা, এটা খুবই প্রয়োজন ছিল। আপনি চুক্তির কোথায় কোথায় অস্বচ্ছতা দেখছেন? আমি প্রক্রিয়ার কথা বলছি, কারণ প্রক্রিয়াটা তো অস্বচ্ছ, এটা নিয়ে তো এখনও অনেকে পানি ঘোলাটে করতে পারে, কারণ স্বচ্ছ প্রক্রিয়া থাকলে তো কেউ পানি ঘোলাটে করতে পারবে না, কিন্তু এখন তো পানি ঘোলাটে হচ্ছে বিকজ এটা নিয়ে একটা সংশয় রয়ে গেছে যে কেন 3 দিন আগে একটা অন্তর্বর্তী সরকার এই ধরনের একটা চুক্তি করে, যখন একটা নতুন সরকার ক্ষমতা নিবে আর কয়েকদিন পরেই, এই চুক্তিটা কেন তাদের জন্য রেখে দিল না যে তারা এটা দেখে টেকে তারপর তারা সই করবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এই চুক্তির ভিত্তি হচ্ছে যে গ্লোবাল রেসিপ্রোকাল ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছিল বাংলাদেশের উপর 20 এবং নেগোসিয়েশনের পরে সেটা 19% হয়। এখন এই যে রেসিপ্রোকাল ট্যারিফ, এই ট্যারিফ কিন্তু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বেআইনি ঘোষণা করেছে, এবং এটার ফলে মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী বলে বসেছেন, বাণিজ্য না পররাষ্ট্রমন্ত্রী, তাৎক্ষণিকভাবে বলে বসেছেন তারা তো এই চুক্তিটার আর কোনো মূল্যই থাকে না, এটা নাল অ্যান্ড ভয়েড, এটা বাতিল। তো এখনও কেউ জানে না মালয়েশিয়ার সাথে চুক্তিটা টিকবে কি টিকবে না, শুধু মাত্র ওই কারণে, কারণ প্রতিটা চুক্তিতে লেখা আছে, বাংলাদেশের চুক্তিতেও লেখা আছে যে 19% ট্যারিফের কথা, এই ট্যারিফ বেআইনি, এটা সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে। ওর জায়গায় ডোনাল্ড ট্রাম্প এখন 10% আরোপ করেছে সারা বিশ্বে। জিসমিয়া চুক্তিটি, জিসমের ব্যাপারটা তো আরও জটিল, কারণ এটা হচ্ছে সামরিক এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান, এবং অর্থাৎ মানে আমেরিকানরা বাংলাদেশের বা যেই দেশের সাথেই তারা এই জিসম চুক্তি করে তাদের গোয়েন্দা তথ্য এবং সংগ্রহ করার একটা বা ওই গোয়েন্দা তথ্যে অ্যাক্সেস পেয়ে যায়, বিনিময়ে তারাও মানে বাংলাদেশকে তথ্য দিবে, এবং এই চুক্তির ফলে বাংলাদেশ কিছু কিছু টেকনোলজি বেসড মানে প্রযুক্তি নির্ভর অস্ত্রশস্ত্র আমেরিকার কাছ থেকে কিনতে পারবে, কারণ আমেরিকা বাংলাদেশের তথ্য প্রবাহের সাথে মানে পুরোপুরি অ্যাক্সেস পাবে। তো এই সবগুলো দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ খুব ধীরে বা দ্রুত গতিতে আমেরিকান একটা বলয়ের মধ্যে ঢুকে পড়ছে, কারণ আমেরিকা দেখবেন যে এইসব দেশের সাথে এই ধরনের সামরিক সহযোগিতা, গোয়েন্দা সহযোগিতা, প্রযুক্তি সহযোগিতা চুক্তি করছে, তাদের একটাই লক্ষ্য আছে, এই প্যাসিফিক অঞ্চলে, এই ভারতীয় মহাসাগর এবং প্রশান্ত অঞ্চলে তারা চীনকে আটকাতে চায়। এই পুরো উপকূলীয় এলাকাগুলোতে তারা চীন যাতে কোনো অবস্থান, কোনো ঘাঁটি না করতে পারে সেই ব্যবস্থা করার জন্য তারা
ইন্ডিয়া মানে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সেটা, যে এখান থেকে চীনের আধিপত্য যেন না গড়ে ওঠে, এবং সেটা তারা মানে তাদের ভাষায় যে মহাসাগরে যাতে যাতায়াতের পূর্ণ স্বাধীনতা থাকে, কেউ যেন কারো জাহাজ আটকাতে না পারে, সেই স্বাধীনতা তারা নিশ্চিত করতে চায়। কিন্তু লক্ষ্য হচ্ছে চীনকে আটকানো, কারণ চীন বিভিন্ন জায়গায় আপনার বন্দর বা মানে বন্দর ব্যবহার করছে তাদের বেল্ট অ্যান্ড রোড বাণিজ্য ইয়ের জন্য, রুটের জন্য। তো সেটা নিয়ে আমেরিকানরা চিন্তিত যে এগুলো পরে চীন সামরিক কাজে ব্যবহার করতে পারে। হ্যাঁ, তো সেদিক থেকে বাংলাদেশ এখন একসাথে একদিকে চীনের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক করছে, কিন্তু আমেরিকার এই সামরিক, বাণিজ্যিক এবং তথ্য প্রযুক্তির বলয়ের দিকে চলে যাচ্ছে। সো এটা বাংলাদেশ মানে এই মুহূর্তে না, আমার মনে হয় 5-10 বছর পরে একটা সংকটে পড়তে পারে। এই দুইটা কেমন ব্যালেন্স করবে, সংকট হবে? ব্যালেন্স করবে কি করে? আপনি কেমন সংকট দেখছেন? সংকটটা হবে যে ব্যালেন্সিংয়ের সংকট, যখন চীনের স্বার্থ এবং আমেরিকার স্বার্থ সাংঘর্ষিক হয়ে যাবে বাংলাদেশে। এই ভারসাম্য বাংলাদেশ রক্ষার সংকট তো এখনো আছে, চীন, ভারত, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। মানে রাশিয়া অত মানে জড়িত না, কিন্তু হ্যাঁ চীন এবং ভারতের সাথে সম্পর্কটা ওই ভারসাম্যটা শেখ হাসিনাকেও ওই ব্যালেন্সিং অ্যাক্ট করতে হতো। আমার মনে আছে এক আমেরিকান প্রাক্তন অ্যাম্বাসেডর যিনি ঢাকায় ছিলেন, তিনি এক আর্টিকেলে লিখেছেন যে হাসিনা এই মুহূর্তে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রকে মানে নিয়ে খেলছেন আর কি, ব্যালেন্স করে খেলছেন। কিন্তু এক সময় আসবে যখন কেউ বলবে যে তুমি আমার স্বার্থ দেখবা, তুমি যদি আমার স্বার্থ না দেখতে পারো তাহলে তোমার স্বার্থ আমি দেখব না। তখন তিনি কোথায় যাবেন? তাকে একটা চুজ করতে হবে। তো তিনি চুজ করতে পারেননি, বোঝা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে যে এই পরিস্থিতি আসবে না 5-10 বছর পরে, এটা তো আপনি হলফ করে বলতে পারবেন না, যেহেতু আমেরিকা চীনের সাথে একটা সাংঘর্ষিক সম্পর্কের দিকে যাচ্ছে।